আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। তালেবানের সাথে গোলাগুলিতে পাকিস্তানের ৫৮ সেনা ও ৯ তালেবান নিহত বলে আফগানিস্তানের তথ্য। ১৯টি সীমান্ত চৌকি দখলে ইসলামাবাদের দাবি। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা। গ্রেপ্তার হলে ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার বিধান জানালেন চিফ প্রসিকিউটর। পিআর পদ্ধতির মতো চাপিয়ে দেয়া কিছু মানুষ গ্রহণ করবে না বলছে বিএনপি। অনেকে ৭১-এর ইতিহাস ভুলিয়ে দিতে চায় মন্তব্য। এবং বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রাণ বৈচিত্র্য সংরক্ষণে বিশেষজ্ঞদের আহ্বান। IUCN সম্মেলনে জলবায়ু অভিযোজনের সময়োপযোগী পদক্ষেপের তাগিদ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উত্তর পূর্ব উপকূলে ঐতিহ্যবাহী বালুতে জীবনযাপনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তের হেলমান্দ প্রদেশে পাকিস্তান সেনাবাহিনী আফগান তালেবান বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে পাকিস্তানের ৫৮ ও আফগানিস্তানের ৯ সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার। আর আফগানিস্তানের ১৯টি সীমান্ত চৌকি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান জানিয়েছে পাল্টা হামলায় ২০০-র বেশি আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে। উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইরান, কাতার ও সৌদি আরব। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। বৃহস্পতিবার কাবুলে বিমান হামলার পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। তালেবান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের উত্তর সীমান্তের একাধিক পার্বত্য এলাকায় শনিবার রাতে পাকিস্তানি সেনাদের উপর প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে তালেবান যোদ্ধারা। এতে অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছেন। ধ্বংস করা হয়েছে পাকিস্তানের ২৫টি নিরাপত্তা চৌকি। মুখপাত্র আরও জানান, ওই সংঘর্ষে ৯ জন আফগান সেনাও নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। কাতার ও সৌদি আরবের অনুরোধে মধ্যরাতে অভিযান স্থগিত করা হয়। পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকি দখল ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলেও দাবি করেছেন আফগান সরকার। ওদিকে পাকিস্তানের দাবি, সীমান্তের ১৯টি আফগান চৌকি দখল করেছে পাকিস্তানি সেনাবাহিনী। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিবৃতিতে বলেছেন, পাকিস্তানের প্রতিরক্ষা বিষয়ে কোনো আপোষ করা হবে না। তিনি হুঁশিয়ার করে বলেছেন, প্রতিটি উস্কানির শক্ত জবাব দেওয়া হবে। তালেবান সরকার সন্ত্রাসীদের আফগান ভূখণ্ড ব্যবহারের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাকতিলা প্রদেশে বোমা হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে তালেবান সরকার। তবে তা অস্বীকার করে পাকিস্তানের পাল্টা অভিযোগ, আফগান প্রশাসনের আশ্রয় থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান TTP যোদ্ধারা ভারতের সহযোগিতায় পাকিস্তানে হামলা চালাচ্ছে। অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে সশস্ত্র বাহিনীর ৮০,০০০ সদস্য মোতায়েন থাকবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা অভিযুক্ত তারা প্রচলিত কারাগারে আছেন। ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর। বিচারের সময় অভিযুক্ত কর্মকর্তাদের
সেনা হেফাজতে রাখা হবে কিনা জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন অনুযায়ী সব হবে। এইটার ক্ষেত্রে শোনেন না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। উপদেষ্টা জানান, গত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারীরা আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ সম্পন্নকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে একটা সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা। 3 ছিল আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা। 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে নিরাপত্তা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। গুমের ঘটনায় সেনা সদস্যদের গ্রেপ্তার করা হলে আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার বিধান রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে তাদের গ্রেপ্তার করা হয়েছে কিনা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক সোমবার পর্যন্ত মুলতবি করেছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল 1-এ। মামলায় শেখ হাসিনা ছাড়া 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন 28 কার্যদিবসে ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই যোদ্ধা, চিকিৎসক, প্রত্যক্ষদর্শী ও তদন্তকারী কর্মকর্তা সহ 54 জন। আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সম্পাদক মাহমুদুর রহমান ও শহীদ আবু সাইদের পিতাও সাক্ষ্য দিয়েছেন। সাধারণভাবে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা আছে যে তারা দেশকে রক্ষা করেন, সেই জায়গাটাকে ভেঙে দেওয়ার জন্য 2009 সালের 25শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি পিলখানাতে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তারা ভেঙে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে গুম খুনের কালচার চালু করে, পরবর্তীতে নির্বাচন ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয়, তত্ত্বাবধায়ক ব্যবস্থাগুলো বাতিল করে, দুর্নীতি সর্বগ্রাসী রূপ পায়। এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল। জনগণকে নির্যাতন করা, হত্যা করা, ভয়ের রাজত্ব কায়েম করা, এটা ছিল তাদের টার্গেট। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 3 দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। সে সময় কয়েকজনকে আটক করা হয়। দাবি আদায় সোমবার থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। দাবির প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। শাকির আদনানের রিপোর্ট। 20% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা 1500 টাকা ও কর্মচারীদের উৎসব ভাতা 75% করে প্রজ্ঞাপন জারির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তারা সড়ক অবরোধ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। শহীদ মিনারে থাকবে, আমরা শহীদ মিনার তাদের নেওয়ার জন্য আমরা কিন্তু চিন্তা করলাম। যখন আমরা তাদেরকে নিয়ে গেলাম, পরে নিয়ে যাওয়ার পরে দেখি যে অর্ধেকের বেশি গেছে আর অর্ধেকের মতো এখানে আছে। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা সেখানে তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে সরকারের সমালোচনা করেন। অন্তর্বর্তীকালীন সরকার যেটা গণঅভ্যুত্থানের পরে প্রতিষ্ঠিত হয়েছে, সেই ধরনের সরকারের অল টাইম অ্যাভেলেবল থাকতে হবে পাবলিকের কাছে। কিন্তু তারা নিজেদেরকে খুব বড় কিছু মনে করেন, হয়তো তারা খুব বড় কিছু কামিয়েছেন। এই জন্য তারা আমাদের এই প্রান্তিক শিক্ষকদেরকে মূল্যায়ন করতে কোনোভাবেই রাজি করেন না। যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। দাবি আদায়ে সারা দেশের প্রায় 30,000
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। আগামীকালকে থেকে সারা বাংলাদেশের 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক কর্মচারীরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতির মতো চাপিয়ে দেয়া কিছু মানুষ গ্রহণ করবে না। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেছেন, যারা এ নিয়ে আন্দোলন করছে তারা নির্বাচন বিলম্বিত করতে চাইছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, অনেকে 1971 সালের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। রাহুল রায়ের রিপোর্ট। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছিল জাতীয়তাবাদী সমমনা জোটের আলোচনা সভা। জোট নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিবও। পিআর পদ্ধতি নিয়ে আবারও দলের অবস্থান তুলে ধরেন তিনি। এই হাউজের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পিআর পদ্ধতি বোঝেন? আছেন নাকি? বাকি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং নিজেদের জন্য তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। নানা ষড়যন্ত্র আর অপচেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের 1971 সালের ইতিহাসকে ভুলে দিতে। এটাও সবসময় মাথায় রাখতে হবে। 71-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম। স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রে নতুন চিন্তা করতে পারছি। স্বাধীন হয়েছিলাম বলেই কিন্তু আমরা আজকে এই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের অবস্থার পরিবর্তন করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে অংশ নিতে পারছি। মির্জা ফখরুল বলেছেন, দেশ গড়ার যে সুযোগ এসেছে তা সবাইকে কাজে লাগাতে হবে। যে সুযোগ আমরা পেয়েছি বাংলাদেশকে নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির জোর প্রস্তুতি চলছে। অক্টোবরের মধ্যে প্রার্থী চূড়ান্ত করতে মাঠ পর্যায়ে একাধিক জরিপ হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের প্রাথমিক সাক্ষাৎকারও নিচ্ছেন সিনিয়র নেতারা। প্রার্থী বাছাইয়ে এলাকায় জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি ও অতীত কর্মকাণ্ড গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আক্তার হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এখনো মনোনয়ন ঘোষণা না করলেও প্রস্তুতি এবং একক প্রার্থী বাছাইয়ের কাজ জোরেশোরেই চালাচ্ছে বিএনপি। মাঠ পর্যায়ের জরিপের ভিত্তিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। জেলা ও বিভাগ ভিত্তিক সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা ছাড়াও অঞ্চল ভিত্তিক নেতাদের সঙ্গে আলাদাভাবে কথা বলছেন স্থায়ী কমিটির সদস্যরা। কনস্টিটিউয়েন্সি বেস যারা আগ্রহী আছে, এটার মধ্যে জরিপ হয়েছে। আমাদের দলের চেয়ারম্যানের একটা উইং আছে, ওনারা জরিপ করছেন। আমাদের প্রত্যেক বিভাগেরই আমাদের সাংগঠনিক টিম আছে। প্রক্রিয়াটা চলমান। এই প্রক্রিয়াটা একদিনে হয় না। একটা ইলেকশনের জাস্ট 1.5 মাস আগে প্রার্থী চুজ করে ফেলবেন তা না। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। দোজ হু আর ইন দ্য ফিল্ড ফর লাস্ট 17 ইয়ার্স। তবে এখনই কিছু চূড়ান্ত নয় জানিয়ে ডাক্তার জাহিদ হোসেন বলেন, সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড ও মনোনয়ন বোর্ড। জনগণের ভালোবাসা অর্জন করে যে মানুষটি ওই এলাকার জন্য সবচেয়ে সর্বোত্তম হবে, বর্তমানে এই পরিবর্তনশীল বাংলাদেশের আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো জনগণের আস্থা অর্জনের সক্ষমতা যাদের আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল তাদেরকেই চুজ করবে, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনার বক্তব্যে বলেছেন। নতুন প্রজন্মের সেন্টিমেন্ট ও জুলাই সনদের আকাঙ্ক্ষা ধারণ করে ইশতেহার প্রস্তুতের কাজ চলছে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে ইতালির রাজধানী রোমের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা 11:30টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনুস ফোরামের মূল অধিবেশনে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লার্স। রাজধানীর বসুন্ধরায় জামাত আমিরের কার্যালয়ে এ বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্নের লক্ষ্যে জার্মানির কারিগরি সহায়তা কামনা করেন জামাতের আমির। বৈঠকে মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা, টেকসই গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের কথা জানান জার্মানির রাষ্ট্রদূত। ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে জার্মানির রাষ্ট্রদূত ও জামাত ইসলামীর আমির আশা প্রকাশ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহুল আলোচিত ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় জামাত শিবিরের সব আসামি খালাস পেয়েছে। রাজশাহী মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত 1-এর বিচারক মোহাম্মদ জুলফিকার উল্লাহ এই রায় দেন। সহকারী পাবলিক প্রসিকিউটর কানিজ ফাতেমা বলেন, মামলায় 105 জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এর মধ্যে 5-6 জন মারা গেছেন, তবে সাক্ষী হিসেবে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কারোর নাম নির্দিষ্ট করে বলতে পারেননি। ফলে এই মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। 2010 সালের 8 ফেব্রুয়ারি গভীর রাতে হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষ হয়। পরদিন সকালে ফারুক হোসেন নামের ছাত্রলীগের এক কর্মীর মরদেহ ম্যানহোলে পাওয়া যায়। এই ঘটনায় পরদিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজিদুল ইসলাম অপু বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মৌমাছি ও প্রজাপতি সহ সকল প্রাণ বৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আবুধাবিতে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে ৪র্থ দিনের নীতি প্রণয়ন, কৃষি ও জলবায়ু অভিযোজন পরিকল্পনায় সময়োপযোগী পদক্ষেপে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। অগ্রযাত্রার নামে অনিয়ন্ত্রিত প্রাকৃতিক সম্পদ আহরণ ও ধ্বংস যেমন হয়েছে, তেমনি ভোগবাদী উৎপাদনে বৃদ্ধি পেয়েছে কার্বন নিঃসরণের মাত্রা। এর বিপরীতে অসংখ্য প্রাণ বৈচিত্র্য বিলুপ্তির পাশাপাশি বিপন্নের হুমকিতে হাজারো জীববৈচিত্র্য। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের ৪র্থ দিনে হালনাগাদ ইউরোপিয়ান রেড লিস্টে উঠে আসে গত 5 বছরে প্রায় 20% প্রজাতির সংরক্ষণ অবস্থার অবনতির চিত্র। বিশ্লেষণ বলছে, ইউরোপের প্রায় 14,669টি উদ্ভিদ ও প্রাণীর মধ্যে প্রায় 19% প্রজাতি রয়েছে বিলুপ্তির ঝুঁকিতে। পরিস্থিতি উন্নয়নে 2030 সালের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা পূরণে খাদ্যাভ্যাস ও উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন জরুরি বলছেন বিশেষজ্ঞরা। From this, we're hoping that this will encourage countries to move towards achieving the targets of the Global Biodiversity Framework, particularly Target 4, where we want to halt extinction by the year 2030. Conservation is focused on ecosystems, but we also need to focus on the rest of the world, including agriculture. The way we produce food has a big impact on nature. We need to minimize that impact while also feeding the world. ভোগবাদী সংস্কৃতির বিপরীতে চাহিদা অনুযায়ী উৎপাদনেই বিপন্ন সভ্যতা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলছেন পরিবেশবাদীরা। রেড লিস্ট নিয়ে কিন্তু IUCN সারা পৃথিবীতেই কাজ করছে এবং বাংলাদেশেও কাজ করছে। যেসব স্পিসিস হারিয়ে যাচ্ছে কিংবা এন্ডেঞ্জার্ড অবস্থায় আছে, এই স্পিসিসগুলো যদি হারিয়ে যায় আমাদের নেচার থেকে, তাহলে কিন্তু সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। আমরা যে এগ্রিকালচারাল যে প্রোডাকশনগুলো করছি, সব কিছুই কি আমাদের জন্য ভালো কিনা, সব কিছুই কি আমাদের প্রয়োজন আছে কিনা, সেটা নিয়েও কিন্তু কথা হয়েছে। মিটের কনজাম্পশন একটা বিশাল একটা কনজাম্পশন, এখান থেকে কিন্তু একটা বিশাল কার্বন ইমিশন হচ্ছে। প্লাস আমাদের এই ফুডের যে হ্যাবিট, এই হ্যাবিটটাও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের মধ্যে কিন্তু ওই কমন সেন্সটা থাকা উচিত
যে আমরা কি করলে তার আফটার এফেক্ট কি হবে। মূল কথাই হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা, আমাদের জীবনকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং কনজারভেশনকে যদি শক্তিশালী করতে হয় তাহলে আমাদের জীবনধারার অনেক পরিবর্তন আনতে হবে। কংগ্রেসে যোগ দিয়ে ভারত প্রথমবারের মতো নিজস্ব জাতীয় রেড লিস্ট প্রণয়নের ঘোষণা দিয়েছে, যার আওতায় 2030 সালের মধ্যে 11,000 প্রজাতির পরিস্থিতি হালনাগাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মোশাহিদ রনি, চ্যানেল আই। সংবাদের রিপোর্ট জেনেছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে কার্যকরের পর বিধ্বস্ত বাড়িঘরে ফিরছেন গাজাবাসী। গাজায় প্রবেশের সব পথ খুলে দিতে মানবাধিকার সংস্থার আহ্বান। বিরতির পর আবারও আমন্ত্রণ। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে কার্যকর হওয়ার পর গাজায় ধ্বংসস্তূপ অপসারণের কাজ চলছে। বিধ্বস্ত বাড়িঘরে ফিরছেন গাজাবাসী। হামাসের হাতে জিম্মিদের মুক্তির অপেক্ষায় থাকা লাখো ইসরায়েলি তেল আবিবে সমাবেশ করেছেন। গাজা যুদ্ধ অবসানে স্থায়ী চুক্তির লক্ষ্যে মিশরের শার্ম আল শেখে শান্তি আলোচনায় বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ 20 দেশের নেতারা। এদিকে জাতিসংঘের মতে গাজার প্রায় 5 লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে রয়েছেন। UNRWA জানিয়েছে গাজাবাসীর জন্য ত্রাণবাহী 6,000 ট্রাক প্রস্তুত রয়েছে। গাজায় প্রবেশের সব পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। নেট দুনিয়ায় প্রকাশ পেল এনামুল করিম নির্ঝরের গানের নতুন অ্যালবাম বুঝলাম। নির্ঝরের কথা সুরে অ্যালবামের ব্লুজ ঘরানার 4টি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কোনাল, মাশা, দোলা ও অন্তরা। সঙ্গীত সংশ্লিষ্ট পেশাজীবীদের জীবন মান উন্নয়নে PSR এবং ISR প্রকল্পের সমন্বয়ে অ্যালবামটি করেছে গানশালা। গানগুলোর সঙ্গীত আয়োজন করেছেন আটমনাল মন। গানশালার EKNC ইউটিউব প্ল্যাটফর্মে গানগুলো উপভোগ করছেন দর্শক। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উত্তর পূর্ব উপকূলে এখনও টিকে আছে এক অনন্য ঐতিহ্য, বালির সঙ্গে জীবনযাপন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষ বিশ্বাস করে বালি আনে স্বস্তি, আরোগ্য ও পারিবারিক বন্ধন। দেশটির সুমেনেব জেলার লেগুং তিমুর, লেগুং বারাত ও দাপেন্ডা উপকূলীয় গ্রাম পরিচিত বালির গ্রাম নামে। এখানকার ঘরের আঙ্গিনা থেকে শুরু করে ভেতরের কক্ষ পর্যন্ত বালিতে ঢাকা। গ্রামগুলোর বিষয়ে সাংস্কৃতিক গবেষক ইবনু হাজের বলেন, গ্রামবাসীরা এই ঐতিহ্য টিকিয়ে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে DSEX সূচক 81 পয়েন্ট কমে 5,202 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 396টি কোম্পানির 542 কোটি 55 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 12 কোটি 37 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 47টির, কমেছে 311টির এবং অপরিবর্তিত রয়েছে 38টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। হংকংয়ে বিশ্রামের পর জাতীয় ফুটবল দলের অনুশীলন। 14 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের ফিরতি ম্যাচ। বিরতির পর আবারও আমন্ত্রণ।
নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার অষ্টম বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েছে। শুক্রবার কুইন্সের একটি অভিজাত হলে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা আগামী দিনে পুলিশ বিভাগ ছাড়াও নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ সেক্টরে বাংলাদেশিদের অংশগ্রহণ আরও বাড়াবে বলে আশা প্রকাশ করেন। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার অনুষ্ঠানে বাংলাদেশি পুলিশ সদস্যরা মতবিনিময় করেন। প্রবাসে বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপার সভাপতি এরশাদ সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের চিফ অব পুলিশ জেসিকা চিজ। Bangladeshi American community for this recognition and for bringing us together. You see the living proof of how deeply the Bangladeshi American community has been woven into. Following his death, the police commissioner Jessica Tisch posthumously promoted him to the rank of detective first grade. নিউ ইয়র্কে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশিদের ভূমিকা আগামী দিনে আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। That has been one of the pleasures over the course of this campaign. And so to those that have become old friends, it is lovely to see you, and to those for whom tonight is the first night I have this opportunity, it is a privilege. নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসারদের অবদান তুলে ধরা হয় অনুষ্ঠানে। বিশেষভাবে স্মরণ করা হয় আততায়ীর গুলিতে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু সহ ১৭ জনকে আসামি করা হয়েছে। সংস্থার প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানান দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ। এজাহারে বলা হয়েছে ২০১৬ সালে আগের টেন্ডার বাতিল করে সরকারি ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন সরকার এককভাবে সিএনএস লিমিটেডকে কার্যাদেশ দেয়। প্রতিষ্ঠানটি টোল আদায়ের মাধ্যমে ৫ বছরের অতিরিক্ত সার্ভিস চার্জ হিসেবে ৪৮৯ কোটি টাকার বিল গ্রহণ করে, যেখানে পরবর্তী সময়ে অন্য প্রতিষ্ঠান একই খাতে মাত্র ১১২ কোটি টাকা আদায় করে। ফলে আত্মসাতের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০৯ কোটি টাকা। মামলায় শেখ হাসিনার পাশাপাশি ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আনিসুল হক, খন্দকার মোশাররফ হোসেন, এম.এ. মান্নান সহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এদিন সাবেক হুইপ আসম ফিরোজ তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুদক। সরকারি স্বাস্থ্যসেবা খাতে শূন্য পদ পূরণে ৪৮তম বিশেষ বিসিএসএ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সব চিকিৎসককে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ৪৮তম বিসিএস নিয়োগ প্রত্যাশী সাধারণ চিকিৎসক ফোরাম। জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে চিকিৎসক প্রতিনিধিরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে আরও ৩,০০০ শূন্য পদে চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠিয়েছে। তাই চূড়ান্ত গেজেট প্রকাশের আগেই ৪৮তম বিসিএসে উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া সম্ভব। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আগের সরকারের মতো আচরণ পরিবর্তন না করলে জুলাই আন্দোলন ব্যর্থ হবে। সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয়তাবাদী তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার কাজী মনিরুজ্জামান মনির সহ অন্যরা ছিলেন। এবারে খেলার খবর। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। তালেবানের সাথে গোলাগুলিতে পাকিস্তানের ৫৮ সেনা ও ৯ তালেবান নিহত বলে আফগানিস্তানের তথ্য। ১৯টি সীমান্ত চৌকি দখলে ইসলামাবাদের দাবি। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা। গ্রেপ্তার হলে ২৪ ঘণ্টার মধ্যে হাজিরার বিধান জানালেন চিফ প্রসিকিউটর। পিআর পদ্ধতির মতো চাপিয়ে দেয়া কিছু মানুষ গ্রহণ করবে না বলছে বিএনপি। অনেকে ৭১-এর ইতিহাস ভুলিয়ে দিতে চায় মন্তব্য। এবং বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রাণ বৈচিত্র্য সংরক্ষণে বিশেষজ্ঞদের আহ্বান। IUCN সম্মেলনে জলবায়ু অভিযোজনের সময় উপযোগী পদক্ষেপের তাগিদ।
এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।